বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্রে আমরা আজকে নিউটনীয় বলবিদ্যা অংশে টর্ক নিয়ে আলোচনা শুরু করব। পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আমরা আজকে এই ক্লাস কন্টিনিউ করছি। প্রথমে আমরা জানার চেষ্টা করি বল কি। যা স্থির বস্তুতে ক্রিয়াশীল হয়ে তাকে গতিশীল করে বা করতে চায়, অথবা গতিশীল বস্তুর তার গতি অবস্থার পরিবর্তন করে বা করতে চায়, সেটি বল। বল সাধারণত রৈখিক ত্বরণ সৃষ্টি করে, অর্থাৎ একটা নির্দিষ্ট রেখা বরাবর এই ত্বরণটা সৃষ্টি হয় বল প্রয়োগ করার পর। এখন প্রশ্ন হলো, তাহলে আমি পড়াবো টর্ক, চলে গেলাম বলের কাছে কেন? আসলে এর কারণটা হলো যে নর্মাল যে বল বলে আমরা যাকে চিনি, এটা রৈখিক ত্বরণ সৃষ্টি করে। তাহলে টর্ক কি করে? টর্ক যেটা করে সেটা হলো কৌণিক ত্বরণ সৃষ্টি করে, অর্থাৎ সে একটা বস্তুকে ঘুরতে বা একটা নির্দিষ্ট গতিতে ঘুরতে সে সাহায্য করে। এই কারণের জন্য আমরা বলের সাথে এটি কম্পেয়ার করব। বল সমান আমরা লিখি বল এফ সমান এম এ লিখি, তাহলে এটার ক্ষেত্রে কি হবে? বল এফ সমান এম এ, তোমরা নিশ্চয়ই জানো যে এই এম এর জায়গায় কি লেখা যায়? আই। আর এর জায়গায় হয় হলো আলফা, কৌণিক ত্বরণকে আলফাতে লেখা হয়। তো এটা যদি আমি লিখি তখন এটা এই বলটা তখন পরিবর্তন হয়ে যাবে হলো টাও। এটা মনে হয় আরবি কোনো একটা অক্ষরের মতো হয়, জিম হা খ এই ধরনের কোনো অক্ষর আছে নাকি দেখো তো। এই ধরনের কোনো অক্ষরের মতো মনে হয় হয়। আমি অবশ্য ফোঁটা দিয়ে বুঝাচ্ছি না, ফোঁটা ছাড়া। স্যার এটা হার মতন লাগতেছে। হার মতো, হার মতো, ইয়েস ইয়েস, ওই যে জিম হা খ আমি বললামই তো এই জন্য তোমাদেরকে। আহ এটা হলো গ্রিক ভাষায় এর নাম হলো টাও। তাহলে আমার মনে হয় টর্কের একটা পরিচয় তোমরা অলরেডি পেয়ে গেছো। বুঝতে পারছো কি? আমি উদাহরণ দেবো, তোমরা আপাতত ধারণাটা পাইছো কিনা? হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে। এই যে আমাদের ফ্যান ঘোরে, দেখো, আমরা একটু ফ্যানের ছবি বোঝার চেষ্টা করি। এটা একটা ফ্যানের বডি, এরকম পাখা, কোনো ফ্যানের তিন পাখা, কোনো ফ্যানের ইয়ে কি চার পাখা, এরকম যা যাই হোক, যে কোম্পানি যেভাবে সাজাবে সেভাবেই হবে, আমরা সেদিকে যাচ্ছি না। প্রশ্ন হলো, এই ফ্যানে যদি রৈখিক বল প্রয়োগ করা হয়, মনে করো ফ্যানের ওপরে এরকম বল প্রয়োগ করলে, এই যে এরকম করে, তাহলে ফ্যান ঠেলে এদিক গেল, ফ্যান কি ঘুরবে? কারণ রৈখিক বল তো নির্দিষ্ট রেখা বরাবর যাবে, ওটা তো ঘুরবে না। সবাই বুঝতে পারছো কি? রৈখিক বলের ফলে জি কি কোনো স্যার। বস্তু ঘুরবে? রৈখিক বল তো একটা নির্দিষ্ট রেখা বরাবর নিয়ে যাবে, ওকে ঠেলে একদিকে নিয়ে চলে যাবে ফ্যানকে। তো ফ্যানও যদি ঠেলে নিয়ে যায়, তাতে কি আমাদের কি কোনো বাতাস লাগবে? না স্যার। তাহলে সমস্যা বুঝতে পারছো কি? রৈখিক বল কিন্তু এখানে কোনো কাজ করবে না। আমাদের এখানে যে বলটা কাজ করাতে হবে তার নাম হলো কৌণিক বল। কারণ কৌণিক বল কি করবে? কৌণিক বল কিভাবে কাজ করে দেখো, এই যে এটা এই দিকে কাজ করছে, এই বলটা এই দিকে কাজ করবে। দেখো, এরা মোটামুটি প্রায় সমান্তরাল। এটা ধরো এ বল, এটা মনে করো বি বল, প্রায় সমান্তরাল, পরস্পর বিপরীতমুখী হয়ে এরা কাজ করে। তো এখন মনে করো একটা দণ্ড, এটাকে একটা দণ্ড হিসেবে ধরবো, যে আমি কাল্পনিক ভাবে মনে করি এটা একটা দণ্ড, এই থেকে এই পর্যন্ত একটা দণ্ড। এই দণ্ডের দুই মাথায় দুইজন দুই দিকে ঠেলতেছে। এই দণ্ড কি তখন স্থির থাকবে না এরকম করে ঘূর্ণন সৃষ্টি করবে বলো তো? এরকম করে ঘুরবে না তখন? হ্যাঁ স্যার। এই যে আমাদের জগৎ সংসারে যেটা হয়, দুইজন যদি দুই দিকে এরকম করে মানে সংসারকে ঘুরান শুরু করে, তখন সংসারে শান্তি থাকবে না খালি চক্কর মারে ঘুরবে? এভাবে চক্কর মারবে।
ঠিক তেমনি এখানে বিষয়টা এটাকে তখন আমরা একটা বলি দ্বন্দ্ব। এই যে দুইজন যখন দুই দিকে বল প্রয়োগ করে কোনো জিনিসকে ঘুরানোর চেষ্টা করে, সেটার নাম হলো দ্বন্দ্ব। কি নাম? দ্বন্দ্ব। মানে বাস্তবতার সাথে এগুলো নামের গুলো মিল আছে, বুঝছো, খালি একটু বুঝে পড়া। এটা তাহলে এখন তোমাদের অনেক সময় বলবে দ্বন্দ্ব বল কি। দ্বন্দ্ব বল হলো পরস্পর সমান্তরাল বল যদি কোনো সিস্টেমের উপর প্রয়োগ হয়ে বস্তুকে ঘূর্ণনের চেষ্টা করে বা ঘূর্ণয়ন সৃষ্টি করে, সেটাই দ্বন্দ্ব বল। আচ্ছা, তাহলে এই বলটা হবে জোড়া বল। তাহলে এখন যদি জোড়া বল না হয়, মনে করো খালি বল একটাই, তাতে কিন্তু কাজ হবে। কাজ হবে কেন? এই যে দেখো, আমি মনে করো যে শুধু এই পাখার ওপর বলটা প্রয়োগ করেছি, এইদিকে পাখা এদিক ঘুরিচ্ছে, তাই ওই পাখা ঘুরলে অন্য পাখাগুলো ঘুরবে না? ঘুরবে কিন্তু। তার মানে ধরো এই জায়গাতে আমি এটাকে আটকে রাখছি, এবং আটকে রাখছি মানে একটা বিয়ারিং সিস্টেমের সাথে আটকে রাখছি। আমি বলটা খালি এখানে প্রয়োগ করেছি। এটা দেখো একটা নির্দিষ্ট নির্দিষ্ট এরকম এইরকম বৃত্তাকার পথ নিয়ে কিন্তু সে ঘুরতে থাকবে, এরকম করে বৃত্তাকার পথ নিয়ে সে কিন্তু ঘুরতে থাকবে। ঘুরবে কি না? আনমিউট প্লিজ। জি স্যার। স্যার। তোমরা কি এরকম করে জি ঘুরবে। ওই যে ইয়া মানে অনেকের দেখবা যে তার গরুই আছে মাত্র একটা, কিন্তু সে তেল মারাই করে। ওই একটা গরু কিন্তু এরকম দিয়ে এখানে তেলের ওই সিস্টেম বসে দেওয়া আছে, আমি এটা নিজে চোখে দেখছি। ওই মানে কি বলা হয়, সরিষা থেকে শুরু করে ওই জাতীয় জিনিস দেওয়া হচ্ছে, ওই গরু চারদিকে ঘুরিচ্ছে, ব্যাস সুন্দরভাবে তেল বের হয়ে এসেছে। এটা অবশ্য এখন বর্তমানে মেশিনের যান্ত্রিক সিস্টেমে এই রকম জিনিস এখন উঠেই গেছে, তবে তারপরে কোনো কোনো এলাকায় কোনো কোনো পরিবারে এরকম থাকতে পারে, মাড়াই করা তাদের পারিবারিক ঐতিহ্য, তারা এটি করে। তবে মেশিনের চাইতে কিন্তু এটা স্বাস্থ্যসম্মত এবং আহ মানে কি বলা হয়, কিছুটা তোমার কোনো কোনো ক্ষেত্রে এটা সাশ্রয়ী মনে হতে পারে। মেশিনে আমি তেল মাড়াই করা দেখেছি, সেখানে ওই সরিষা নিয়ে যা পানির মধ্যে ভিজে নিয়ে তারপরে দেয় ওর মধ্যে ঢুকে, হ্যাঁ, ও ধুয়ে নে, মানে ভিজে মানে ধুয়ে নে তারপর ঢুকে দেয়। ঢুকে দিলে কি হয়, ওই তেল এবং হলো তোমার কি আহ পানি দুটোই গুলো মিশ্রিত অবস্থায় কিন্তু তেল বের হয়ে আসে। এই জন্য ওই মেশিনের তেল নিয়ে আসার পর রোদে বেশ কিছুদিন শুকাতে হয়। শুকানো হলে ওই আস্তে আস্তে পানির অংশ চলে যায়, তারপরে ওই তেলটা দীর্ঘদিন থাকে। নাহলে তেল কিছুদিনের মধ্যেই নষ্ট হয়ে যায়। যা হোক, এগুলো অনেকের অভিজ্ঞতা নাও থাকতে পারে, বাট আমি গ্রামে থাকা অবস্থায় এরকম দেখেছি। এবং আহ নিজেদের এরকম মাড়াই করা তেলগুলো কিন্তু সত্যি খুবই খাঁটি তেল হয়, এবং খুব ভালো আর কি। বাজারের এই কেমিক্যাল করা তেলের চাইতে অনেক অনেক ভালো তেল এগুলো। যাদের সুযোগ আছে সরিষা কিনে মানে ক্রয় করে এরকম করে করার, তারা অবশ্যই করবা। আহ আমরা নর্মাল অপশনে আসি, তাহলে টর্ক মানে আমরা মনে হয় কিছুটা বুঝতে পারছি। রৈখিক বল, কৌণিক বল, এই হিসেব করে এনে যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারো, যদি কেউ এখনো না বুঝে থাকো সেটাও বলতে পারো। কারো কি কোনো প্রবলেম আছে? হ্যাঁ স্যার। টর্ক নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? আনমিউট করে কথা বলো প্লিজ। আমি যেহেতু টর্কের পরে আর একটা সিস্টেমে ঢুকতেছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন নিউটনের সূত্রে না ঢুকতেছি। স্যার, আচ্ছা, আমি ঠিক মিউট আছে। করে কথা বলছি। আনমিউট করে একটু মাঝে মাঝে কথা বলবা, তা না হলে আমি তো বুঝবো না যে তোমরা বুঝতেছো কিনা। এখন দেখো, আমরা নিউটনের গতির সূত্রে ঢুকতেছি। তোমাদের আগে নিউটনের রৈখিক গতির সূত্রগুলো একটু মনে করে দেই। বাহ্যিক বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে, গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকে। বলো তো এই সূত্র তোমরা পড়ছো না?
পড়ছো কি না? জি স্যার। সবাই পড়ছো কিন্তু। এখন একটু মিলে নাও। হ্যাঁ পড়ছি। আচ্ছা, এখন সে টর্কেরটার সাথে সাথে একটু মিলে নাও খালি, হ্যাঁ, আমি ওটার সাথে মিলে দেবো। বলা হয়েছে বাহ্যিক টর্ক যদি ক্রিয়া না করে তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। গতিশীল বস্তুর দ্বারা আপনাকে লেখা আছে কি ঘূর্ণায়মান বস্তু সমদ্রুতিতে চলবে না, লেখে সমকৌণিক বেগে চিরকাল চলতে থাকবে। দেখো তো একই জিনিস না? হ্যাঁ। সবাই খুব সূক্ষ্মভাবে দেখো। আবার বলতেছি, মনে মনে ভাবো যে এটাই আগে বলেছি, বাহ্যিক টর্ক প্রযুক্ত না হলে বলেরটার ক্ষেত্রে কি হবে, বাহ্যিক বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, এই কথা ওখানেও আছে এখানেও আছে। আর কোনো বস্তু সরল পথে সুষম দ্রুতিতে চলতে থাকবে। আর এখানকার বেলায় আছে সরল পথে না বলে কি বলবো, যেটা বৃত্তাকার পথে ঘূর্ণায়মান অবস্থায় সমকৌণিক বেগে চলতে থাকবে। কম্পেয়ার করো। এই যে দেখো, এই বস্তু যদি মনে করো বল প্রয়োগ করে, এই বস্তু এই সরল পথে যেতেই থাকবে যেতেই থাকবে। কেন? কারণ বাহির থেকে আমি কোনো খালি ওই বল প্রয়োগের পর বাহ্যিক ভাবে আর কোনো বল প্রয়োগ করেছিলাম। কোনো বাধা বল নাই, কোনো ঘর্ষণ বল নাই, বায়ুর বাধা নাই, কিচ্ছু নাই, ও বস্তু যেতেই থাকবে। মহাকাশে যখন কোনো যানবাহন চলে, খুব ভালো করে এটা মাথায় নাও, তখন মনে করো পৃথিবী থেকে প্রায় 500 কিলোমিটার উপরে ওঠার পর কোনো বাতাস থাকে না, এবং ওই স্থানে মহাকর্ষ বলের মান এত এত কমে যায় যে মানে ওটাকে প্রায় শূন্যের কাছাকাছি ধরা যায়। এখন এই মানটা 500 কিলোমিটার হোক 700 কিলোমিটার হোক, একটা নির্দিষ্ট দূরত্ব আছে। ওই দূরত্বে যাওয়ার পর তখন কি করে, এই যে যে যানবাহনে চড়ে সবাই চাঁদে যায়, মঙ্গলে যায়, সেই যানবাহনের তোমার জ্বালানির যে সিস্টেম সেটা বন্ধ করে দেয়। বন্ধ করে দিলে কি হয়, ওই যে রকেটের সাহায্য নিয়ে যে যানবাহন যে একটা গতি লাভ করছে, কত ঘন্টায় হয়তো 5,000 কিলোমিটার, তখন ওই গতি নিয়ে ও ছুটতে থাকবে। কারণ পৃথিবী বা অন্য কোনো গ্রহ তাকে এত দুর্বলভাবে আকর্ষণ করছে, সে ওই আকর্ষণকে অগ্রাহ্য করে সে ছুটতে থাকবে। এই সময় তার কোনো তেল খরচ হবে না। কেন হবে না? কারণ ওখানে নিউটনের এই প্রথম সূত্র এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। নিউটনের প্রথম সূত্র রৈখিক গতির ক্ষেত্রে বলা হচ্ছে যে বাহ্যিক বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। এবং এখানে সেটাই ঘটবে, এটা সরল পথে চলতেই থাকবে। যদি সত্যি তেল খরচ করা লাগতো তাহলে ওই চাঁদে যাওয়া তো দূরের কথা, চাঁদের 20% রাস্তা যেতেও তাকে কয়েকবার তেল গ্যাস নেওয়া লাগতো। তোমরা অনেকেই জানো ঢাকায় গাড়ি যাইতে, বা যারা হয়তো চিটাগাং গেছো তারা তাদের গাড়ি যাইতে কিন্তু একবার, বা চিটাগাং যাইতে হয়তো কোনো কোনো ক্ষেত্রে দুবার পর্যন্ত তেল গ্যাস কিন্তু অনেক গাড়ি নিয়ে থাকে। নিতে তোমরা দেখোনি এরকম? আনমিউট প্লিজ। জি স্যার। তো সামান্য ঢাকা হলো আমাদের এখান থেকে প্রায় 300-400 কিলোমিটার দূরে, চিটাগাং হলো প্রায় 800-900 কিলোমিটার দূরে। তো এই সামান্য রাস্তা যাইতে যদি গাড়ির একাধিক বা তেল গ্যাস নিতে নিতে হয়, তাহলে যে রাস্তা চাঁদে যাওয়ার মতো বা অন্য কোনো গ্রহে যাওয়ার মতো সেটা সেখানে কোটি কোটি কিলোমিটার দূরে যেতে হয়, তাহলে এখানে আমাদের কতবার তেল গ্যাস নিতে হবে চিন্তা করছো কি? আবার ওখানকার তেল গ্যাস কি সাধারণ মনে করছো? একটা রকেটের মধ্যে তেল গ্যাস ভরে দেওয়া মানে বোঝো সেখানে কত দিতে হবে। তাহলে সেখানে আমরা ওই ফায়ার ওই স্টেশন পাবো কোথায়? গ্যাস স্টেশন নাই তো ওখানে, মহাশূন্যে কোথায় গ্যাস স্টেশন পাবা? তো এটা আল্লাহর তৈরি একটা বিশেষ সিস্টেম। এটা মনে রেখো যে পৃথিবীতে বহু সৃষ্টিকর্তা আছে। এটাকেও আবার শিরক করা অর্থে সৃষ্টিকর্তা ধরো না, নাউজুবিল্লাহ। আমি সৃষ্টিকর্তা বলতে পৃথিবীর সৃষ্টিকর্তার কথা বলতেছি। মানে পৃথিবীর কি কি সৃষ্টিকর্তা, যেমন কেউ হয়তো মোবাইল ফোন সৃষ্টি করছে, কেউ হয়তো টেলিভিশন সৃষ্টি করছে,
এই ছোট ছোট জিনিসগুলোর সৃষ্টিকর্তার কথা বলতেছি। আসলে সকল এলিমেন্টস, সকল কিছুর মূল সৃষ্টিকর্তা কিন্তু একমাত্র আল্লাহ। ওই মহান আল্লাহ তাআলা ছাড়া এখানে ওই ধরনের একচ্ছত্র সৃষ্টিকর্তা কেউ নাই। কিন্তু আমাদের এই ছোট্ট ছোট্ট কিছু জিনিসের সৃষ্টিকর্তার কথা বলতেছি। তাহলে এই ধরনের কোন সিস্টেম কিভাবে চলবে, আমরা সেগুলো নিয়ে প্রতিনিয়ত কত পরিবর্তন নিয়ে আসি। যেমন ফার্স্ট যখন মোবাইল ফোনটা কেউ নিয়ে আসছে, সে ভাবছে এই সামান্য বাটন, এইরকম কিছু, খালি ফোন গেলেই মহা খুশি। মানুষের এই জায়গায় কি খুশি থাকছে, মানুষ ভাবছে যে না, এ খালি মুখে কথা বললে হবে না, মেসেজ যেতে হবে। পরে যখন মেসেজ যাওয়া আসা শুরু হয়েছে, বলছে না না, এই মেসেজ দিয়ে হবি না, আমার কথা যদি সেখানে না যায়, আমার ছবি যদি সেখানে না যায়, এটা হলো নাকি? তারপরে কি হলো, মেসেজের সাথে হলো তোমার প্রথমে হয়েছে হলো শুধু ভয়েস চ্যাটিং, মানে অডিওটা। তো অডিও যখন গেল, তখন বলছে না, অডিওর সাথে ভিডিও যেতে হবে। তো এইগুলো যখন হয়েছে, তখন ওই মানে ফোনের কিন্তু আপডেট করতে হয়েছে। তো ফোন যাই তৈরি করতে, তাইগুলো এত কিছু চিন্তাই করেনি। সে ভাবছে ভাই খালি একটা ফোন করা গেলেই তো কত খুশির ব্যাপার, আর আমি আছি এখানে, এখান থেকে শত শত মাইল দূরে কোনো মানুষকে ফোন করছি। তাহলে মানুষের তৈরি করা কোনো জিনিসে এই ত্রুটি বিচ্যুতিগুলো থাকে। মানুষ কখনোই একসাথে সবকিছু ঠিক করতে পারে না, কারণ মানুষের এখানে কল্পনা শক্তি বা মানুষের এখানে সিস্টেমের মধ্যে একটা সীমাবদ্ধতা আছে। কিন্তু আল্লাহর সৃষ্টি করা জিনিসগুলো, এগুলো এতটাই সুদূর প্রসারী পরিকল্পনা এবং এতটা আহ, মানে পরস্পরের সাথে কমিউনিকেট করা জিনিস আছে, যে এখানে কিন্তু আমাদের সহজে কোনো কিছুর পরিবর্তন করতে হয় না। এই জন্য আমরা একটা কথা অনেক সময় বলি, যে এই জগৎ সৃষ্টি করেছেন যিনি, তার নিয়মও চলবে, কিন্তু নিয়ম দেওয়ার অধিকারও আছে একমাত্র তারই। আমরা দ্বিতীয় নিয়মে আসি। দ্বিতীয় নিয়মটা কি? ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনে সেদিকে হয়। আমরা এই জায়গায় দেখো, এখানে কিন্তু এটাই লেখা আছে যে এই যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক না হয়ে এখানে প্রযুক্ত টর্কের সমানুপাতিক। ঠিক আছে, এই যে লেখা আছে প্রযুক্ত টর্কের সমানুপাতিক, ভর ঘূর্ণনরত কোনো বস্তুর কৌণিক ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত টর্কের সমানুপাতিক। ওখানে বলা হয়েছে কি, বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকে হয়। এখানে বলা হয়েছে যে টর্ক যেদিকে প্রয়োগ হয় কৌণিক ভরবেগের পরিবর্তন সেই দিকে হবে। সেম টু সেম। তৃতীয় সূত্র, ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান এবং পরস্পরের বিপরীত। তাহলে এখানেও ওই কথাই বলা হবে, ক্রিয়া এবং প্রতিক্রিয়ার যে টর্ক গুলো, এরা পরস্পরের বিপরীত থেকে ক্রিয়া করে। লেখা আছে সমমানের এবং পরস্পরের বিপরীত। আশা করি এই সূত্রগুলোর সাথে কম্পেয়ার করে তোমরা পড়বা, ইনশাল্লাহ এটা হয়ে যাবে। ইনশাল্লাহ স্যার। আমাদের পরবর্তী অপশনগুলোতে আসি। এখানে আমাদের প্রতিপাদনের কোনো প্রয়োজন নাই, শুধু সূত্রের প্রয়োজন। আমি এই জন্য সূত্র আমি অলরেডি তোমাদের শিখাই দিয়েছি। টাও ইজিক্যাল টু আই আলফা, মনে পড়ে দেখো, এটা শিখাচ্ছি আমি। এই যে দেখো, টাও ইজিক্যাল টু আই আলফা। আগে প্রতিপাদন পরীক্ষায় আসতো, এখন যেহেতু আসে না, এই জন্য আমরা খালি দেখাবো যে টাও সমান আই আলফা হয়। এটা কম্পেয়ার করেছি কার সাথে? এফ সমান এম এ, এই সূত্রের সাথে। এটা সবসময় মনে রাখবা, এম মানে হলো ভর, যেটা কৌণিক গতিবিদ্যায় বলা হয় এটা, আই মানে জড়তার ভ্রামকের সমতুল্য। আমরা তারপরের অপশনটা দেখি। এটা হলো তোমার ব্যবহারিক ফ্লাইহুইল। ভরবেগের সংরক্ষণ সূত্র দেখো, তোমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র পড়েছো, এটা সেম জিনিস, কোনো পরিবর্তন নাই। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা আমি একটু লিখে দেখাই। আমি শর্ট করে যদি লিখি, m1u1 সমান হলো m1 v1। আমি যদি বলি 2 জন, অবশ্যই 2 জন আছে, আসলে একজন একজন তো সংঘর্ষ হয় না, তাহলে এর সাথে আরো একটা পার্টনার যোগ করে দাও।
M2U2 সমান এখানে কি হবে প্লাস তোমার হলো M1 সরি M2V2। তো বাহ্যিক কোনো টর্ক প্রযুক্ত না হলে যে কোনো দিকে মোট কৌণিক ভরবেগের কোনো পরিবর্তন হয় না। রৈখিকের ক্ষেত্রে কি হবে, যে বাহ্যিক বল প্রযুক্ত না হলে সংঘর্ষের ক্ষেত্রে তার আদি ভরবেগ এবং শেষ ভরবেগ সমান হবে অথবা ভরবেগের কোনো পরিবর্তন হবে না। তো এই যে ভরবেগের পরিবর্তন হয় না, একই থাকে, অপরিবর্তিত থাকে, এটাই রৈখিক কৌণিক একই জিনিস। আবার গুছায় বলতেছি, বাহ্যিক বল প্রযুক্ত না হলে কোনো নির্দিষ্ট দিকে ভরবেগের কোনো পরিবর্তন হয় না। এখানকার ক্ষেত্রে হবে বাহ্যিক টর্ক প্রযুক্ত না হলে কোনো নির্দিষ্ট দিকে কৌণিক ভরবেগের কোনো পরিবর্তন হয় না। যখন আমি টর্কের কথা বলছি তখন হবে কৌণিক ভরবেগ, যখন আমি বাহ্যিক বলের কথা বলছি তখন হবে শুধু ভরবেগ বা এটাকে রৈখিক ভরবেগ বলতে পারো। আনমিউট প্লিজ, সবাই কি বুঝছো? স্যার আর একবার একটু বলে দেন, আমার নেট চলে গেছিল তো আমি বুঝতে পারিনি। আচ্ছা, আমি আরেকবার বলতেছি যে ভরবেগের সংরক্ষণ সূত্র, তোমাদের এটা মাধ্যমিক স্তরের পড়া, আমি মনে করে দিচ্ছি। ভরবেগের সংরক্ষণ সূত্রকে দুভাবে বলা যায়। একটা হলো শর্টকাট, মানে যেটাকে সারমর্ম আকারে। সারমর্ম সূত্র হলো এক লাইন, যে সংঘর্ষের ফলে ভরবেগের কোনো পরিবর্তন হয় না, এটা হলো সারমর্ম লাইন। তাহলে সংঘর্ষের পর যদি ভরবেগের পরিবর্তন না হয়, তাহলে ভরবেগ আগেও যা ছিল এখনো তাই আছে। সবাই বলো ঠিক কিনা? হ্যাঁ স্যার। এখন আমি যদি এটা রৈখিকের ক্ষেত্রে না বলে এটা যদি কৌণিক বলি, তাহলে এখানে বলবো যে সংঘর্ষের ক্ষেত্রে যদি বাহ্যিক কোনো টর্ক যদি ক্রিয়া না করে, তাহলে কৌণিক ভরবেগের কোনো পরিবর্তন হবে না। ওই ক্ষেত্রে কি হবে, সংঘর্ষের ক্ষেত্রে বাহ্যিক কোনো বল যদি ক্রিয়া না করে, তাহলে যে কোনো নির্দিষ্ট দিকে বস্তুগুলোর ভরবেগের কোনো পরিবর্তন হবে না। এটাই মোটামুটি এখানকার মূল কথাগুলো। এখন আসি হলো এই দুইটা শব্দ শেখার চেষ্টা করব, একটা কেন্দ্রমুখী একটা কেন্দ্র বিমুখী। তা আমি এই টপিকসে যাওয়ার আগে আবারও জিজ্ঞাসা করছি যে আমরা ভরবেগের নিত্যতা বিধি অর্থাৎ ভরবেগের সংরক্ষণ সূত্র সেটি কৌণিকের ক্ষেত্রে কি বুঝতে পেরেছি? আনমিউট প্লিজ। জি স্যার। খাদিজা এবং নাইম, তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা পরবর্তী টপিকসে যাই। দেখো, মাঝে মাঝে একটু মতামত দাও, এই কারণে আমারও ভালো লাগবে, আর তোমরা যে বুঝতেছো সেটাও একটা পজিটিভ সাইন হিসেবে থাকবে। কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল। একটা বস্তু যদি চারদিকে ঘোরে, তাহলে সেখানে কেন্দ্রের দিকে যে বলটা ক্রিয়া করে, যার ফলে বস্তু চারদিকে ঘুরতে পারে, এটা কেন্দ্রমুখী বল। আবার রিপিট বলতেছি, কোন বস্তু যদি এইরকম, দেখো এখানে যে ছবিতে যে বস্তু দেখা যাচ্ছে, যদি এর মতো চারদিকে ঘোরে, এখানে যেভাবে ঘুরাচ্ছে, সুতা বেঁধে নিয়ে এরকম করে ঘুরাচ্ছে, তাহলে এর হাত আছে কেন্দ্রে, এই কেন্দ্রের বিন্দু বরাবর একটা বল কাজ করবে। এই কেন্দ্রের দিকে যে বলটা কাজ করছে, যে যার ফলে বস্তু কিন্তু ওখান থেকে সিটে বের না হয়ে ওটা বৃত্তাকার পথে ঘুরতে থাকে। এই বলটা যেহেতু কেন্দ্রের মুখোমুখি হয়ে কাজ করে, সেজন্য এটার নাম হলো কেন্দ্রমুখী। এখন কি বুঝছো? জি স্যার। এখানে একটা মজার জিনিস আছে, এই যে কেন্দ্রমুখী বল যখনই সৃষ্টি হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম কেন্দ্র বিমুখী বল তৈরি হচ্ছে।
কারণ এখানে কেন্দ্রবিমুখী বল তৈরি হওয়ার জন্য কিছু বলা লাগবে না। কেন্দ্রমুখী সৃষ্টি হওয়া মাত্রই আল্লাহ তাআলা ওটার ভারসাম্যের জন্য কেন্দ্রবিমুখী বল তৈরি করে দিছে। এজন্য বলা হয় যখনই ভালো কিছু হয় তার সাথে আল্লাহ মন্দটাও সৃষ্টি করে দেয়। কারণ তুমি আমি আমরা কেউই ভালোটা তখনই ভালো বুঝবো যদি তার পাশে মন্দ না থাকে। মন্দ না থাকলে তো সব ভালোই তোমাকে মনে হবে, ধর এটা ভালো না কালো কেমনে বুঝবো। কিন্তু মন্দ আছে বলেই ভালোটা কিন্তু এত ভালো লাগে। সবাই কি বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ হ্যাঁ তাহলে এই যে কেন্দ্রমুখী বল কেমনে বুঝি? যেহেতু কেন্দ্রমুখী আছে, তাহলে কেন্দ্রমুখী বল কোন দিকে কাজ করে? খুব ভালো করে সূক্ষ্মভাবে বুঝে নাও, এটা কেন্দ্রের দিকে কাজ করে, তীর চিহ্নের দিকে। ঠিক এট দ্য সেম টাইম কেন্দ্র বিমুখী বল কাজ করে ঠিক তার বাহির দিকে। আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ স্যার। অন্যরা সবাই? তো এখন আমরা এই কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বল থেকে আমরা আসবো হলো এদের রাশিমালা নিয়ে। আমি তোমাদের এইটা মনে রাখার জন্য বলবো, এইটা না, এটা এমনি মনে থাকবে। কেন মনে থাকবে? কারণ এফ সমান এম, এটা তোমরা সবাই জানো। তোমরা শুধু এ সমান ভি স্কোয়ার ভাগ আর, এটা মনে রাখো যে কেন্দ্রমুখী বল সমান, কেন্দ্রমুখী ত্বরণ সমান ভি স্কোয়ার ভাগ আর। তাহলে এটা যদি মনে থাকে তাহলে আমার বিশ্বাস তোমাদের এটা এমনি মনে থাকবে। বলো আমি কি সঠিক বলছি? Yes, sir. আচ্ছা, তোমাদের একটু বলো তো, রৈখিক বেগ আর কৌণিক বেগের মধ্যে তোমরা কি কোনো সম্পর্ক জানো কি না? না জানা থাকলে চট করে বলো, আমি দেখে দিচ্ছি। এদের নিচে এই যে নিচের এই সম্পর্ক জানা আছে কি? যদি না জানা থাকে সেটাও বলো, না থাকলেও বলো। স্যার দেখে নেন। আচ্ছা ঠিক আছে, তোমরা এটা আমার বলো, ভি ইজিক্যাল টু কি এস ভাগ টি না? হ্যাঁ Yes, sir. এটা জানো। যখন কোনো বস্তু যখন বৃত্তাকার পথে ঘোরে তখন সেইটা হবে এরকম, বৃত্তাকার পথে ঘুরলে হবে টোয়াইস পাই। কেন টোয়াইস পাই? কারণ বৃত্তের ওই কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় সেটা হলো চার সমকোণ। চার সমকোণকে রেডিয়ানে টোয়াইস পাই লেখা হয়। আর এটা যখন এক পাক ঘোরে তখন এটাকে টি দিয়ে লেখা হয়, বড় হাতের টি। অর্থাৎ এটাকে বলা হয় পর্যায়কাল। কথা বুঝতে পারছো? এখন আমি যদি হ্যাঁ এটাকে যদি কৌণিক বলি, এই কৌণিকের এটার নাম হলো ওমেগা। কি এটার নাম? ওমেগা। Oh, ওই, sir. তাহলে রৈখিকের বেলায় এটা লিখবো, কৌণিকের বেলায় এটা লিখবো। এখন আমি তোমাকে যদি বলি যে কৌণিক আর রৈখিকের মধ্যে সম্পর্ক দেখাও, তাহলে এই সম্পর্ক দেখাতে গেলে আহ এই যে বস্তু যে বৃত্তাকার পথে ঘুরছে এটা হলো পরিধি। এই পরিধিকে লেখা হয় হলো টোয়াইস পাই আর দিয়ে। কি দিয়ে লেখা হয়? টোয়াইস পাই আর পায়া। ভাগ হলো টি। এখন তোমরা বলো তো, এই পাই ভাগ টি সমান কি ওমেগা না? হ্যাঁ তাহলে আমি ওমেগা লিখলাম, আর এর সাথে কি থাকলো? আর থাকলো না? এই হলো ভি হুম সমান হলো ওমেগা আর। আশা করি সবাই এটা বুঝতে পারছো। আমাদের রিলেশন এই পর্যন্তই থাকবে। আমরা নিচের শুধু একটু দুই একটা অপশন দেখি। একটা হলো কি রাস্তার বাঁকে গাড়ি চালানো, মোটর আরোহী কিভাবে চলে, গ্রহ ও উপগ্রহের গতি, এইগুলো নিয়ে আমরা সামনে দিন ইনশাল্লাহ পরপর ইনশাল্লাহ পর্যায়ক্রমে কথা বলবো। আজকের পরে এটা এই পর্যন্তই থাকবে।